ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত আসনোভা। কঠিন সময়ে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতি প্রাণ ধরে রেখেছেন। রেকর্ড পরিমাণ বেড়েছে রেমিটেন্স প্রবাহ, যা একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে, অন্যদিকে টাকার স্থিতিশীলতায় ভূমিকা রাখছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি হুন্ডির দাপট আসলেই কমেছে? সত্যি কি প্রবৃদ্ধি টেকসই, নাকি এখনও পরিসংখ্যানে ফাঁদে আটকে আছি আমরা? এসব প্রশ্নের সমাধান খুঁজতে আজ টালিখাতার আলোচনার বিষয়ে রেমিটেন্সের রেকর্ড বৃদ্ধি চাঙ্গা হচ্ছে অর্থনীতি। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইউথ প্ল্যাটফর্ম এর সহযোগী পরিচালক শরীফুল হাসান এবং আছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতার আয়োজনে। জনাব শরীফুল হাসান, আমি একটু আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি তো সরাসরি অভিবাসী শ্রমিকদের বাস্তবতা দেখেছেন এবং রেমিটেন্স প্রবাহ নিয়ে যদি একটু বলি, যে এই যে রেমিটেন্স প্রবাহ বেড়েছে, এটা কিন্তু একটা অনেক বড় একটি ইতিবাচক দিক আমাদের অর্থনীতির জন্য। কিন্তু এই যে প্রবাসী শ্রমিকদের আসলে কোনো উন্নতি হয়েছে কিনা, বা নানাভাবে তারা যে প্রতারণার শিকার হতেন, এটি আসলে কতটুকু বন্ধ করা সম্ভব হয়েছে? না, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রোজার মধ্যে এই 24 দিনই প্রায় আমরা $270 কোটি প্রবাসী আয় পেয়েছি, যেটা নর্মালি আসলে এর আগে ফেব্রুয়ারি মাসে আমাদের $252 কোটি ছিল। সাধারণত এটা একদম সবসময় আমরা দেখি ঈদে, রোজার ঈদে এবং কোরবানি ঈদে যেই মাসটাতে থাকে সেই মাসে প্রবাসী আয় বাড়ে। এটা খুব স্বাভাবিক ছবি। কিন্তু তার সঙ্গে এবারে ইতিবাচক ছবিটা হচ্ছে যে আপনি দেখেন গত 1 বছরের বেশি সময় ধরে আসলে আমাদের প্রবাসী আয়টা বাড়ছে। সেটাও আমি মনে করি একটা ইতিবাচক দিক। কিন্তু যদি আপনি যেটা বলছিলেন, দুটো বিষয়, একটা হচ্ছে হুন্ডি আর একটা হচ্ছে প্রবাসীদের অধিকারের জায়গায়, সেই জায়গায় যদি আমি একটু বলি, গত 4 বছরে শুধু সৌদি আরবে আমাদের প্রায় 20 লাখের বেশি লোক গিয়েছে, মানে এক সৌদি আরবে। আগে ধরেন সেখানে 15 লাখ লোক ছিল, নতুন করে আরো 20 লাখ লোক গিয়েছে সৌদি আরবে। কিন্তু শুধু সৌদি আরব থেকে রেমিটেন্স উল্টো $2 বিলিয়ন কমেছে। মানে কোভিড কালীন সময় যেখানে আপনার 5.7 ছিল, এখন 3.2। তার মানে শুধু সৌদি আরব থেকে আপনার $2 বিলিয়ন কমেছে। তাহলে এই যে আমার 20 লাখ নতুন কর্মী গেল, তাহলে গিয়ে তারা কি করছে? তারা কি রেমিটেন্স পাঠাচ্ছে না? তো তার মানে হয় তারা কাজ পাচ্ছে না, বা হুন্ডি বা অন্য জিনিসগুলো, সংকটগুলো কিন্তু রয়ে গেছে। আমাদের এইবারের যে প্রবাসী আয় বাড়ছে, আপনি যদি সর্বশেষ আমরা দেখি, গত প্রায় 1 বছর ধরে একদম শীর্ষের দেশে কিন্তু আমাদের হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরে সেকেন্ডে আরব আমিরাত, যেখানে আবার বৈধভাবে কর্মী যাওয়া প্রায় 10 বছর ধরে বন্ধ আছে। তো তার মানে অনেক অনিয়মিত কর্মী যাচ্ছে। সৌদি আরব, যেখানে সারা জীবন আমাদের মানে প্রথম ছিল 30-35 লাখ লোক, সেই সৌদি আরব আমাদের এখন 3 নম্বরে নেমে গেছে। এবং ইউকে, ইতালির মতো দেশ, মানে ইউরোপ, যুক্তরাজ্য, এগুলো আমাদের এই জায়গাটাতে আসছে। যেটা বলছিলাম আমি, ঈদ বা কোরবানির সময় প্রবাসীরা, এমনকি দুর্যোগের সময়, সেটা শুধু বাংলাদেশে নয়, নেপালে ভূমিকম্প বলেন বা বাংলাদেশে আহ কুমিল গত বছর কুমিল্লা, নোয়াখালীতে বন্যায় প্রবাসীরা আয় পাঠিয়েছে। কিন্তু আপনার প্রশ্নটার উত্তর আমি যদি দেই, এই যে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, আমাদের 1 কোটিরও বেশি মানুষ, গত বছর তারা $27 বিলিয়ন পাঠিয়েছে। $27 বিলিয়ন মানে হচ্ছে গোটা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় বা মোট বিদেশি বিনিয়োগ, তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। তার মানে হচ্ছে এই যে আমরা ধার দেনা এর কাছে চাচ্ছি, ওর কাছে চাচ্ছি, তারা মিলে বাংলাদেশকে যে ঋণ দেয়, তার থেকে আপনি 10 থেকে 12 গুণ বেশি প্রবাসী আয় পাঠান। তার ফলে কিন্তু আপনার রিজার্ভ স্ট্রং থাকে, এই যে ডলারের দাম এখন মোটামুটি স্টেবল আছে। এই যে প্রবাসীদের এত ভূমিকা, সেই প্রবাসীদের বিদেশ যাওয়া থেকে শুরু করে তার পাসপোর্ট, তার ডিমান্ড আনা, তার মেডিকেল ছাড়পত্র, বিমানবন্দর, বিদেশে গিয়ে দূতাবাসে হয়রানি, দেশে ফেরার পর সংকট, প্রতি ধাপে ধাপে তার যে সংকট, সেটা কিন্তু খুব কমেছে বা তাদের রাতারাতি অবস্থা উন্নত হয়েছে তা কিন্তু না। সেজন্য আমি সৌদি আরব উদাহরণটা দিলাম। মানে 20 লাখ লোক নতুন করে গিয়ে রেমিটেন্স আসছে না, তার মানে প্রচুর লোক তারা যেতে পারছে না। এবং এর মধ্যে আমাদের ওমানের বাজার বন্ধ, সংযুক্ত আরব আমিরাত বন্ধ, মালয়েশিয়া বন্ধ। শ্রম বাজার যদি বলি উল্টো করে, আমাদের কিন্তু বৈদেশিক কর্মসংস্থান প্রায় 30%-এরও বেশি গত 1 বছরে কমেছে। আমি এক কথা যদি বলি, আপনার উত্তরটা এভাবে দেই, যেই প্রবাসীরা রাষ্ট্রকে সবচেয়ে বেশি দেয়, সেই প্রবাসীরা সেই তুলনায় কিন্তু খুব বেশি, এই রাষ্ট্র তার কাছ থেকে তারা খুব বেশি জি, কিছু জনাব পায়। শরীফুল হাসান, তাহলে আপনার কাছে আসলে এই বিষয়টি নিয়ে আমি আসবো, যে তাহলে তাদের জন্য যে নীতি রয়েছে, সেই নীতি বাস্তবায়ন আসলে কতটুকু হচ্ছে, বা তারা ওখানে কেমন আছেন, এই বিষয়টি নিয়ে আমি আবারও আসবো আপনার কাছে। কিন্তু তার আগে আমি একটু ফারুক মঈনুদ্দিন আপনার কাছে যেতে চাচ্ছি। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর এই যে ধারাটা, সেটা আসলে ধরে রাখার জন্য আমাদের কি করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। কারণ এই বিষয়টি অনেক বেশি আলোচিত, যে ব্যাংক বনাম হুন্ডি, রেমিটেন্সের প্রবৃদ্ধি, এই টেকসই হবে কিনা, আপনার বিভিন্ন উৎসবে পালা পার্বণে
মাসে রেমিটেন্স বেড়ে যাওয়া, এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আলাপ করেছি। এখন কথা হচ্ছে যে বর্তমানে যে আহ, আপনার উল্লম্ফনের ধারাটা দেখা যাচ্ছে গত কয়েক বছর খানেকের মধ্যে, যে এটা বাড়ছে এবং এই মাসে যেরকম আমাদের অতীতের সব রেকর্ড ভেঙে এসছে, এটাকে আমরা যেটা আহ, শরীফ হাসান সাহেব ঠিকই বলেছেন যে এটা সামনে ঈদকে সামনে রেখে তো ঘটছে, কিন্তু তারপরেও কিন্তু বাড়ছে, ঈদের মাস ছাড়াও কিন্তু আগের চেয়ে বেড়েছে। সুতরাং এটা একটা ইতিবাচক, এবং এটাতে মনে হয় যে এই যে আপনি একটা প্রশ্ন করেছেন তাহলে কি হুন্ডির দাপট কি কমেছে? হয়তো কমেছে, কারণ কথা হচ্ছে এই বিষয়গুলো হুন্ডি কিন্তু আপনি আমাদের ইতিহাসে অনেক পুরোনো একটা বিনিময় ব্যবস্থা, এটিকে আপনি পুরোপুরি কখনো বন্ধ করতে পারবেন না। কিন্তু বিষয়টি হচ্ছে যে হুন্ডির দাপট কমানোর জন্য যে বিষয়টি হচ্ছে, এটা আইনের চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রেট। যে কোনো জিনিস রেট দিয়ে কিন্তু আপনারা ফাইট করতে পারেন। চোরাচালানের কথা যদি আমরা বলি, চোরাচালানি যতটা না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে কমানো যায়, তার চেয়ে বেশি কমানো যায় যদি আপনি রেটটা ঠিক করেন। যদি সীমান্তের অন্য পারে রেট বেশি থাকে, চোরাচালানি ঘটবেই আমাদের মধ্যে দেশগুলোতে। তেমনি ভাবে হুন্ডির বিষয়টা কিন্তু তাই, আপনাকে ফাইট করতে হবে রেট দিয়ে। এখন আমাদের দীর্ঘদিনের দাবির মুখে যে এখন মোটামুটি বাজারমুখী করা হয়েছে, আমি মনে করি সেটি একটি বড় কারণ যে এখন হুন্ডির চাইতে লোকজন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। এখানে আরেকটা বিষয় আমাদের একটা ভাবতে হবে, সেটা হচ্ছে যে এই যে সৌদি আরবের প্রসঙ্গটা এলো, যে আমাদের সৌদি আরব সবসময় আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স দিতে হবে, সেই সৌদি আরবে কমে গেছে, কিংবা মিডল ইস্ট থেকেও কমেছে গেছে, তার চেয়ে বরং অন্যান্য জায়গায় দখল করেছে ইউরোপীয় কিংবা আমেরিকান বাজার। এইখানে একটি বিষয় আমরা ভাবতে পারি, হয়তো এটা শরীফ হাসান সাহেবরা অনেক ভালো বুঝবেন, তারা গবেষণা করে। আমার কাছে যেটা মনে হয়, এই যে মিডল ইস্টার্ন সেক্টরে যে শ্রমিকরা আমাদের দেশ থেকে যায়, তারা হচ্ছে অধিকাংশ অদক্ষ শ্রমিক, কম শিক্ষিত শ্রমিক। আর অন্যদিকে আপনার ইউরোপ কিংবা আমেরিকাতে কম্পারেটিভলি একটু দক্ষতর শ্রমিকরা যাচ্ছে, কম্পারেটিভলি বেশি শিক্ষিত শ্রমিকরা যাচ্ছে। এই যে অদক্ষ শ্রমিক যারা মিডল ইস্টে যায়, তারা কিন্তু ব্যাংকের বিভিন্ন ঝামেলার মধ্যে না গিয়ে তারা হুন্ডিতে টাকা পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ ব্যাংকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে, যেটা আমাদের সবসময় কম শিক্ষিত শ্রমিকদের পক্ষে এটা সবসময় মেনে চলা হয়তো সম্ভব হয় না। এটা আমার ধারণা, আমি বলছি, এটা আরো গবেষণার প্রয়োজন। সেই কারণেই কি মিডল ইস্টার্ন শ্রমিক কিংবা আরব বিশ্বের যেসব শ্রমিক যায়, তাদের যেটা আমেরিকা ইউরোপ থেকে আসা শ্রমিকদের আহ রেমিটেন্সটা বাড়ছে কিনা, এটা একটু ভেবে দেখার দরকার আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে যে আসার বিষয়টি, সেটা হুন্ডির সাথে ন্যাচারালি একটু একটু বেশি রকমের, হুন্ডিতে অনেক বেশি সহজ, কারণ শুধুমাত্র টেলিফোন করেই কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা এসে যেতে পারে। ব্যাংক এটা পারবে না। ব্যাংক যেটা পারবে সেটা হচ্ছে যে মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের বিভিন্ন জায়গায় যে নেটওয়ার্ক গুলো আছে, এটাকে বাড়ানো যেতে পারে। আর অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আমরা সামনে হতে আলাপ করবো। তবে সবচেয়ে বড় বিষয়টা যে প্রণোদনের বিষয়টা আছে, সেটি আমাদের এই আজকের অনুষ্ঠানে যদি সামনে আমরা সময় পাই, সেটা নিয়ে আলাপ করবো, হয়তো সামনে সময় আপনি দেবেন। সুতরাং এই হচ্ছে মূল বিষয়, হুন্ডি দাপট না কমলেও জি কিছু ব্যাংকগুলো এখন সেই জি সুযোগটা জনাব নিচ্ছে। ফারুক মইনুদ্দিন, আমরা আমরা এই বিষয়টা নিয়ে আসবো, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু বলছে ব্যাংক এবং খোলা বাজারে রেমিটেন্সের মূল্য সমান। আসলে এর বাস্তবতাটা কতটুকু? কথাটা বাংলাদেশ ব্যাংক ঠিকই বলেছে। আমরা যারা খোঁজ খবর রাখে, তারা দেখতে পেয়েছি এই যে খোলা বাজার কিংবা কার মার্কেট যেটা বলে, সেটার সাথে ব্যাংকের আপনার ডিফারেন্স অনেক কমে এসছে। এটা এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেশে যখন বিদেশি মুদ্রার আহ আপনার সরবরাহটা বাড়ে, তখন কিন্তু আপনার খোলা বাজারের দামটা কমে আসে, এবং তখন ব্যাংকের সাথে প্রায় সময় হয়ে যায়। সুতরাং এটা ঠিক যে এটা ব্যাংক এবং খোলা বাজারের সাথে দামের পার্থক্যটা কমে আসছে। এটাই প্রমাণ করে যে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার সরবরাহটা বেড়েছে। যে একদিকে আমরা দেখছি উৎসব, এবং উৎসবে সবসময় আমরা জানি যে রেমিটেন্স প্রবাহ কিছুটা বাড়ে, এবং আরেকদিকে সরকার যেটি দাবি করছে আসলে হুন্ডির মাধ্যমে যে টাকা পাচার যদি আমরা বলি, সেটার পরিমাণ অনেকটা কমে গেছে এবং বৈধ চ্যানেলের মাধ্যমে তারা বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন। এই জন্যই এবছর এত ব্যাপক আকারে আসলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে এটা বলা হচ্ছে। কিন্তু শরীফুল হাসান, আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিদেশগামী বা বিদেশে গিয়েছেন যে সমস্ত শ্রমিক, তাদের আসলে যোগ্যতা বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ফারুক মইনুদ্দিনও, যে তারা কতটুকু যোগ্য, এবং সেখানে গিয়ে অনেকে আছেন যারা রেমিটেন্স পাঠাতে পারছেন না বা রেমিটেন্স পাঠানোর মতো অবস্থায় তারা নেই, কারণ কিছু নীতি রয়েছে, সেই নীতিগুলো দেখা গেছে বাস্তবায়ন নেই। তো এ বিষয়ে আপনি কি বলবেন? না, ধন্যবাদ। ফারুক ভাই তো দীর্ঘদিন ব্যাংকে ছিলেন, উনি যে কথাগুলো বলেছেন কিন্তু কিন্তু সত্যি। আপনার কি হয়, আপনি ধরেন সৌদি আরব এত বড় একটা দেশ, সেখানে 25-30 লাখ লোক কাজ করে,
তার কিন্তু যদি বলি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে একটা দুইটা ব্যাংক আছে। এখন তাকে যদি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে হয়, তাকে হয়তো শত শত মাইল দূরে এসে একদিন ছুটি নিয়ে তারপরে তাকে হয়তো টাকাটা পাঠাতে হবে। এই যে তার বিপত্তি, তার তুলনায় সে যেখানে থাকে যে ক্যাম্পে, সেই ক্যাম্পের মধ্যে তাকে হয়তো কেউ বলছে যে তোমার তো কষ্ট করার দরকার কি, তুমি আমাকে টাকাটা তো মুহূর্তের মধ্যে তোমাকে আমি পৌঁছে দেবো। এবং তার আরেকটা জিনিস যেটা হয়, এখানে কিন্তু রেটটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসীরা তারা টাকা পাঠানোর সময় দুটো বিষয় খুব গুরুত্ব দেখে। একটি হচ্ছে রেট, আর একটা হচ্ছে কত দ্রুত পৌঁছাবে। হুন্ডি তো খুব দ্রুত পৌঁছায়, এখন সেই তুলনায় গত কয়েক বছর আমাদের ব্যাংকগুলো কিন্তু ওই টাইমটা কমে গেছে, আগের মতন অনেক দীর্ঘ সময় লাগে না, এই দিকে একটা অগ্রগতি হয়েছে। কিন্তু যদি রেটটা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আপনার ডলার ক্রাইসিস ছিল, ওই সময়টা ছিল আমাদের, যদি বলেন আপনি রেটটা, কিন্তু আমরা আসলে বাজারে, খোলা বাজারে যে রেট ছিল, বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রথমে $93 যখন বলছে, তখন বাজারে আপনি 110-15 পাচ্ছেন। এইগুলো নিয়ে পরে কিন্তু যারা এই রেমিটেন্স আসে, তারা যখন বাংলাদেশ ব্যাংককে বললো, আলোচনা করলো, তারপরে যে রেটটা বাড়ানোর পর এখন আপনি দেখবেন খোলা বাজারের বাইরে রেটটা যখন এক হয়ে যায়, আপনি যদি কালকে জি, ব্যাংকিং জনাব শরীফুল হাসান, আমাদের সময় হয়ে গেছে একটি বিরতিতে যাওয়ার। আমরা বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরে আসব একই আলোচনা নিয়ে। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায়। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, আমরা আবারও তাদের কাছে একটু যেতে চাই। এ পর্যায়ে আমি একটু ফারুক মঈনুদ্দিন আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি হুন্ডির বিষয়টি নিয়ে বলছিলেন, আসলে হুন্ডি পুরোপুরি বন্ধ করে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। এখন আমি একটু আপনার কাছে জানতে যাব, বিদেশগামী যে কর্মীরা রয়েছেন, ব্যাংকিং চ্যানেল কি আসলে তাদের জন্য যথেষ্ট কিনা, বা হুন্ডি আপনি যেমনটি বললেন যে হুন্ডির যে সহজলভ্যতা, সেটিকে এখনো আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিনা সেটি একটু জানাবেন। প্রথম কথা হচ্ছে যে ব্যাংকের সহজলভ্যতার কথা একটু আগে শরীফ হাসান সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে আগের চাইতে ব্যাংকগুলো এখন তাদের যে টাইমটা লাগে ব্যাংকে সেটা কমিয়ে এনেছে। কারণ কত, তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এবং উৎকর্ষের সাথে সাথে ব্যাংকগুলোর এই বিষয়ে সক্ষমতা বেড়েছে। কিন্তু আপনি যদি বলেন যে হুন্ডিতে যেভাবে যে সহজতম পন্থায় একটি টেলিফোন করলে যে টাকা দিয়ে দিচ্ছে, সেটি কখনোই ব্যাংকগুলো করতে পারবে না। এখানে একটা হুন্ডির মধ্যে ব্যাংকগুলো পার্থক্য এখানে থাকছেই, এটাকে আপনি কখনোই ব্যাংকগুলো এইভাবে হুন্ডি যেভাবে অপারেট করে সেভাবে পারবে না। কারণ ব্যাংকগুলোকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, তাদের কিছু নিজস্ব প্রটোকল আছে, তার নিজস্ব যে সেফটি মেজার্স আছে, যেটি হুন্ডিতে কখনো পরিপালিত হয় না। কিন্তু এই বিষয়গুলোকে আমরা অনেকটা ওভারকাম করতে পারি। আমি প্রথমেই বলেছি হুন্ডি আমরা কখনো বন্ধ করতে পারবো না, তার দৌরাত্ম্যটা কমাতে পারি। এখন এখানে এই বিষয়টি দেখেন, আমাদের দেশের শ্রমিক যাদের আমরা বলছি, আপনি হয়রানির কথা বলছিলেন। এখন কথা হচ্ছে যে আমাদের শ্রমিক যারা বিদেশে থাকে, আমি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে এই কথা বলেছি, তাদেরকে যদি বিশেষ কোনো ব্যবস্থা, তাদের কোনো মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, তাদের কোনো জন্য যদি কোনো সুযোগ সুবিধা প্রচলন করা যেতে পারে, তাহলে কিন্তু তারা অনেকেই একটু রেটের কথা না ভাবলে কিংবা সময়ের কথাও উপেক্ষা করে তারা কিন্তু ব্যাংকিং চ্যানেলে পাঠাবে। এটা কিরকম হতে পারে? মনে করেন যারা বৈধ চ্যানেলে টাকা পাঠাবে, তাদের জন্য বিশেষ কোনো সুবিধা দেওয়া থাকবে, তাদের জন্য এয়ারপোর্টে কোনো বিশেষ ব্যবস্থা থাকবে, তাদেরকে এয়ারপোর্টে কখনো হয়রানি করা হবে না। এই বিষয়গুলো কিন্তু মাথা রাখলে আমরা যদি একটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশে বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রিতে যেসব শ্রমিক যায়, তাদের কাছে একটা মর্যাদা, সোশ্যাল মর্যাদা একটা বড় বিষয়, খেয়াল রাখবেন এটা। কারণ কথা হচ্ছে তারা দেশে থাকতেও কখনো তাদের দারিদ্র বা শিক্ষার অভাবের কারণে তারা কোনো প্রপার মর্যাদা, নাগরিকের মর্যাদাটা তারা পান না। তারা যদি বিদেশ থেকে তাদের পরিশ্রমলব্ধ আয়টা দেশে পাঠিয়ে যে উপকার করছেন, তাদেরকে যদি কোনোভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, তাদের কাছে এটা খুব বড় বিষয় হয়ে দাঁড়াবে। কারণ মর্যাদা পাওয়ার জন্য তারা কিছু যদি সামান্য অল্প কিছু টাকা কমও পান কিংবা সময় বেশি লাগবে, তারপর তারা কিন্তু চাইবেন যদি যথার্থভাবে তাদেরকে সম্মানের ব্যবস্থা করা যায়, তাদের জন্য যদি দেশে কোনো সুযোগ সুবিধা প্রচলন করা যায়, তাহলে আমি অবশ্যই মনে করবো হুন্ডিকে এখানে ফাইট করা সম্ভব ব্যাংকগুলো, ব্যাংকিং চ্যানেল। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি বলছেন যে শ্রমনীতি নিয়ে সরকারের কিছু করণীয় রয়েছে, সেই করণীয় বিষয়গুলো আপনি বলছিলেন, কিন্তু আপনার কাছে আরেকটি ছোট প্রশ্ন, আমি প্রবাসী শ্রমিকদের জন্য করার কথা আপনি বলছেন, কিন্তু এই যে রেমিটেন্স প্রবাহ, এটা নিয়ে একটু জানতে চাবো যে অর্থনীতির ভিত আসলে এর মাধ্যমে কতটুকু শক্তিশালী হলো। কারণ আমরা দেখেছি যে রপ্তানি আয়ও বেড়েছে, রেমিটেন্সও বেড়েছে, তাহলে অর্থনীতি কতটুকু শক্তিশালী হলো, আপনি কি বলবেন এই বিষয়ে? এটাকে তো আসলে কোনো বিতর্কের বা প্রশ্নের অবকাশ থাকে না যে বৈদেশিক বাড়লে যে অর্থনীতির আপনার ভিত্তি শক্ত হয়, এটাতে কোনো দ্বিমত পোষণ করার কোনো কিছু নেই। কারণ কথা হচ্ছে যে শরীফ সাহেব একটা ভালো
আহ, তথ্য দিয়েছেন যে আমাদের যে পরিমাণ আমরা বার্ষিক রেমিটেন্স আমরা পাই আমাদের প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে, সেটি আমাদের যে কোনো বৈদেশিক সাহায্যের চেয়ে অনেক অনেক বেশি গুণ বেশি। সুতরাং এতে প্রমাণিত হয় যে আমরা কিন্তু এইটাই দিয়ে আমরা আমাদের দেশকে এই বৈদেশিক মুদ্রার যে প্রয়োজন সেটাকে আমরা সেটা মেটাতে পারবো, কিংবা সেখানে আমরা অনেক বেশি অবদান রাখতে পারবো। সুতরাং বৈদেশিক মুদ্রা যে দেশের অর্থনীতিতে সত্যিকার অর্থে ইতিবাচক একটা ভূমিকা রাখতে পারে, সেটি কারো কোনো দ্বিমত পোষণ করার জি, কিছু সেটা নেই। এটা সেটা ঠিক আছে, সেটা অর্থনীতির ভিত অবশ্যই চাঙ্গা হবে রেমিটেন্সের মাধ্যমে। কিন্তু শরীফুল হাসান, আপনার কাছে একটু যেতে চাচ্ছি, শ্রমনীতি নিয়ে সরকারের এখন এই মুহূর্তে কি করণীয় রয়েছে, এবং একই সাথে আমি একটু এই বিষয়টি আপনার কাছে জানতে চাবো যে এই যে রেমিটেন্স বাড়ানো নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেটি কি আসলেও বাস্তবসম্মত কিনা? ধন্যবাদ। ফারুক ভাই যেটুকু বলছিলেন আসলে আপনি, আমি অনেকবার এটা লিখেছি, বেটার কেয়ার বেটার রেমিটেন্স। আপনি যারা আমাদের প্রবাসী তাদেরকে যদি একটু সম্মান দেন, আপনি কেন দেখেন, আপনি যখন 2.5% প্রণোদনা দিচ্ছেন, ব্যাংকিং চ্যানেলে বাড়ছে, আপনাকে যদি বলি যে এতগুলো ব্যাংক রেমিটেন্স আসছে, আমি যদি জিজ্ঞেস করি, অনেক সময় ব্যাংকেদের বলেছি এই যে আমাদের প্রবাসী রেমিটেন্স পাঠায়, তার জন্য আমাদের কি সেভিংস প্রোডাক্ট আছে? আমাদের কোনো ব্যাংক কি বলেছে যে তুমি যদি বৈধভাবে এত রেমিটেন্স পাঠাও, তোমার 5 বছরে তুমি এই পাবা, 7 বছরে ওই পাবা? আমাদের রাষ্ট্রের বলেন, ব্যাংকগুলোর বলেন, প্রবাসীদের জন্য সেই অর্থে কোনো বিনিয়োগ নাই। তারা এমনি এমনি পাঠাচ্ছে, আমরা পেতে পেতে অভ্যস্ত, মানে একদম কোনো ধরনের বিনিয়োগ ছাড়া আমরা পাচ্ছি। কিন্তু টাকা যদি আমরা একটু মর্যাদা দিতাম, ধরেন প্রবাসী যে টাকা পাঠায় তার সন্তান বা তারা হসপিটালে একটা বিশেষ কেয়ার পাবে, আপনি দেশে বিমানবন্দরে ফিরলে এই সুযোগটা পাবে, তার সন্তানরা স্কুলে ভর্তিতে একটু সুবিধা পাবে, এবং সবকিছুতে যে আপনার টাকা খরচ হয় তা না। অনেকগুলো আছে এমনিতেই সম্মান দেওয়া যায়। এই যে অ্যাটিচিউডটা, ইতিবাচক অ্যাটিচিউডটা, এই ইতিবাচক অ্যাটিচিউড আপনি যত বেশি দেখাবেন তত বেশি কিন্তু রেমিটেন্স আসবে। হুন্ডির যে কথা বলছি, আমরা বলি যে যেই পরিমাণ টাকা বৈধ পথে আসে তার চেয়ে বড় অঙ্কের টাকা আসেই না। কারণ অনেক মানুষ মনে করে যে হুন্ডির মাধ্যমে টাকা আসে, হুন্ডির মাধ্যমে কিন্তু কোনো টাকা আসে না। হুন্ডির মাধ্যমে ওই টাকাটা ওই দেশেই থেকে যায়, বাংলাদেশের টাকাটা পাচার হয়। এটা কিন্তু দেশের জন্য খুব ভয়ঙ্কর। আমরা কেন আমাদের কর্মীদের বিদেশ পাঠাই? আমরা বিদেশে পাঠাই ডলার পাঠাবে, রিজার্ভ পাঠাবে। ডলার পাঠালে কি হয়? রিজার্ভ শক্তিশালী হয়, আয় ব্যয় মেটানো যায়, অনেক কিছুর সঙ্গে জড়িত। সেজন্যই এই যে আমাদের যে পরিমাণ আসলে রেমিটেন্স দরকার, প্রবাসীরা যে পাঠাচ্ছে, আমি মনে করি না যে রাষ্ট্র খুব ম্যাসিভ কাজ করেছে সেই কারণে রেমিটেন্স বেড়েছে, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে স্বাভাবিক ধারায় আপনি একটু রেটটা বেড়েছে, আপনি আমেরিকা থেকে লোকজন টাকা পাঠাচ্ছে, জুলাই আগস্টে পরে রেমিটেন্স বন্ধ করেছে, ঈদের টাকা, বেশিরভাগ সময় আমাদের মোটামুটি এমনি হয়। আপনি যদি আরো করতে চাইতেন তাহলে আপনি কি করতেন? আপনি আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আপনি আরো অনেক বেশি শাখা করেন, আপনি দূতাবাসের শ্রম শাখা আরো বেশি লোক নিয়োগ দেন, আপনি তার পাসপোর্ট পাওয়া দূতাবাসের সেবাগুলোকে সহজ করে দেন। এই যে কিছু যদি আপনি উদ্যোগ নেন, তাহলে আমি মনে করি এখন যে $27 বিলিয়ন গত বছর এসছে, আমি মনে করি এটা 35-40-এ নিয়ে যাওয়া যায়। এবং আরেকটা কথা যুক্ত করি, এই যে সৌদি আরবে 35 লাখ লোক মিলে যে রেমিটেন্স পাঠায়, যুক্তরাষ্ট্রে আমার লোকের সংখ্যা কিন্তু 2-2.5 লাখ বাংলাদেশি। মানে আপনি শ্রীলঙ্কা দেখবেন, ফিলিপাইন দেখবেন, আমার বছরে 13 লাখ লোক গিয়ে তারা যে রেমিটেন্স পাঠায়, জি, আপনি 10 শরীফুল লক্ষ হাসান, এবং আমরা পাঠালে অনেক 1 সময় কোটি দেখে লোক থাকি যে পরিসংখ্যানগতও কিন্তু অনেক ভুল আমাদের মধ্যে থাকে। আশা করছি এই ধরনের কোনো ভুলের কোনো খবর আমাদের মধ্যে নেই। এসব বিষয় নিয়েই আজকে আমাদের শেষ করতে হচ্ছে এখানে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতা আজ এই পর্যন্তই।